আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায় লেখাপড়ি এর দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা। এখান থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে। আমাদের 15টি এমসিকিউ আসবে, সেখান থেকে 15টি এমসিকিউ তে থাকবে হচ্ছে 15 মার্ক। তো সেভাবে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ যখন জন্ম নিয়েছিলেন তখন কি কি ছিল? তখন বাস ছিল না, মোটর গাড়িও ছিল না। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে গ। তারপরে 2 নম্বর এর আগে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। কোন বিষয়ে লিখতে গেলে বিভিন্নভাবে লেখা যায়, তার মধ্যে এমন এক ভাব আছে যেখানে লেখকের চিন্তা ও আবেগের প্রকাশ ঘটে। এখানে বলা হচ্ছে উদ্দীপকে কোন ধরনের লেখার প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটা হচ্ছে বিবরণমূলক লেখার ইঙ্গিত করা হয়েছে, কারণ বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা এবং আবেগের প্রকাশ থাকে। তারপরে ইঙ্গিত বহ লেখার বৈশিষ্ট্য কি? মানে ওখানে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য কি? বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা অনুচ্ছেদ থাকে এবং লেখক চিন্তার প্রকাশ ঘটায়। 4 নম্বর প্রশ্ন, হায়াত মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন হচ্ছে 1939 সালে। 1939 সালে কে জন্মগ্রহণ করেন? হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন। 5 নম্বর, রবীন্দ্রনাথ রচনাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ কিশোর জীবনী থেকে। বাংলা লেখার নিয়ম কানুন গ্রন্থটি রচয়িতা কে? রচয়িতা হচ্ছে হায়াত মাহমুদ। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? বাংলা জন্মগ্রহণ করেন 1268 সালের 25শে বৈশাখে। বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত? রবীন্দ্রনাথের ঠাকুরের জন্ম তারিখ হচ্ছে 9 মে। সূর্য পশ্চিম আকাশে গেলে কোন বৃক্ষের ছায়া দীর্ঘ হতো? বৃক্ষ হতো হচ্ছে অশ্বত্থ, বৃক্ষের ছায়া কি হতো? দীর্ঘ হতো। কোন গাছের পাতা হাওয়ায় দুলতো? হাওয়ায় দুলতো হচ্ছে নারিকেলের পাতা। ঠাকুর বাড়ির বৈঠকখানার বাড়ির নম্বর কত? বাড়ির নম্বর হচ্ছে 5 নম্বর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পিতামহের নাম কি? পিতামহের নাম হচ্ছে নীলমণি ঠাকুর। সন্ধ্যাবেলায় ঠাকুর বাড়িতে কি জ্বালানো হতো? রেডির তেলের আলো জ্বালানো হতো। রেডির তেলের আলো জ্বালানো হতো। রবীন্দ্রনাথ ঠাকুরেরা কয় ভাই বোন কতজন ছিলেন আর কি? ভাই বোন কতজন ছিল? হ্যাঁ, এটা প্রশ্ন। 14 জন ছিলেন। এমসিকিউ দেখা হয়ে গেল, এখন আমরা এক কথায় উত্তর দেখবো। এক কথায় উত্তর আসবে হচ্ছে 10টি, 10টিতে 10 মার্ক থাকবে। হায়াত মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? 1939 সালে জন্মগ্রহণ করেন। হায়াত মাহমুদের প্রতিভার লেখা কি ধরনের রচনা? এটা মানে শিশু কিশোর উপযোগী লেখা। রবীন্দ্রনাথ রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে কিশোর জীবনী, রবীন্দ্রনাথ কিশোর জীবনী। রবীন্দ্রনাথ রচনাটি রচয়িতা কে? হায়াত মাহমুদ। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখে। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথের সময় কলকাতা শহরের বুকে কি বসেনি? পাথরের চাঙ্গার বসেনি। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত পরিচয় কি? তিনি প্রিন্স নন, তিনি ছিলেন একজন ঋষি। রবীন্দ্রনাথ ঠাকুর 14 ভাই বোনের মধ্যে কতজন ছিলেন? 14তম, একদম লাস্টেরটাই ছিলেন। 10 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে রবীন্দ্রনাথকে অন্তঃপুর ছাড়তে হয়? 5-6 বছর বয়সে। 11 নম্বর, অন্তঃপুর ছেড়ে রবীন্দ্রনাথকে কোথায় চলে যেতে হয়? বাড়িতে যেতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কাদের তত্ত্বাবধানে বড় হয়েছেন? চাকর বাকরদের তত্ত্বাবধানে। রবীন্দ্রনাথের বড় ভাইয়ের নাম কি? যতীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ রচনায় কিসের গন্ধে সারা ঘর ভরা ছিল? পাউরুটির উপর মাখন গলার গন্ধে। যতীন্দ্রনাথের খাস চাকরের নাম কি ছিল? চিন্তা। রবীন্দ্রনাথ রচনায় বাড়িতে কিসের সমাগম চলার কথা বলা হয়েছে? যাত্রা পার্টির আয়োজনের সমাগম। রবীন্দ্রনাথ রচনায় উঠোনে বসে কে তুলো ধুনছে? ধুনুরি। রবীন্দ্রনাথ রচনায় কে কুস্তি লড়েছিল? মুকুন্দলাল দারোয়ান। রবীন্দ্রনাথ রচনায় শ্রীকণ্ঠ বাবুকে বাড়ির বন্ধু আর কি। রবীন্দ্রনাথ রচনায় সত্যপ্রসাদের বোনের নাম কি ছিল? ইরাবতী। কোন বিষয় পড়তে রবীন্দ্রনাথের ভালো লাগতো? বিজ্ঞান বিষয়টা পড়তে। এখন আমরা কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টিতে 2 মার্ক করে 20 মার্ক থাকবে।
এই সংক্ষিপ্ত প্রশ্নতে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো 2-3 লাইনে বেশি তোমরা লিখবা না, এখানে যদিও আমি একটু বড় করে দিয়েছি তোমরা ছোট করে লিখবা। আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদারের কূলে। রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কি? প্রদত্ত কথাটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত নিজের ছেলেবেলায় অসহায় এবং অনাদরে বেড়ে ওঠার দিকটি ফুটিয়ে তুলেছেন, বুঝিয়েছেন। ছেলেবেলায় পরিবারের আদর যত্ন সবার কাম্য থাকে, তাই না? সবাই আদর করুক, এটা হলেও কিন্তু রবীন্দ্রনাথ তা পাননি। তার রুগ্ন মা তার কোনো খোঁজ খবর রাখতে পারেননি। সর্বদা বাইরে ঘুরে ঘুরে অবহেলা অনাদরে তিনি বড় হয়েছেন, তাই তিনি উক্ত কথাটি বলেছেন। রবীন্দ্রনাথ রচনা সম্পর্কে, লেখক সম্পর্কে লেখো। রবীন্দ্রনাথ রচনার লেখক সম্পর্কে লেখো। লেখক কে ছিলেন? হায়াত মাহমুদ। তিনি 1939 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান প্রাবন্ধিক এবং গল্পকার। শিশু কিশোরদের জন্য তিনি লিখেছেন প্রতিভার লেখা, নজরুল, রবীন্দ্রনাথ, বাংলা লেখার নিয়ম কানুন ইত্যাদি তিনি তার উল্লেখযোগ্য বই আর কি। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ রচনা অনুযায়ী সেকেলের কলকাতা রাস্তাঘাট কেমন ছিল? সেকেলের কলকাতার ছিল কাঁচা রাস্তা। তখন ট্রাম ছিল না, বাস ছিল না, মোটর গাড়িও ছিল না। ছেকড়া গাড়ি ছিল, ঘোড়ার টানতো আর ধুলো উড়তো রাস্তায়। 4 নম্বর প্রশ্ন, হায়াত মাহমুদের উল্লেখযোগ্য বইগুলো কি কি? হায়াত মাহমুদের উল্লেখযোগ্য বইগুলো হলো নজরুল, রবীন্দ্রনাথ, বাংলা লেখার নিয়ম কানুন ইত্যাদি, ঠিক আছে এগুলা। এইবার 5 নম্বর, নিচের শব্দগুলোর অর্থ লিখতে হবে। এই যে প্রশ্রয় এবং ফিকে। প্রশ্রয় মানে আশ করা এবং ফিকে মানে অনুজ্জ্বল। 6 নম্বর, রবীন্দ্রনাথ রচনাকে বিবরণমূলক রচনা বলা যায় কেন? যেসব রচনায় লেখক বিষয়ের সাথে তার চিন্তা ও অনুভূতি প্রকাশ করে সেগুলোকে বিবরণমূলক লেখা বলা হয়। রবীন্দ্রনাথ রচনায় দেখা যায় হায়াত মাহমুদ তার অনুভূতির প্রকাশও ঘটিয়েছেন, তাই রবীন্দ্রনাথ রচনাটিকে বিবরণমূলক লেখা বলা হয়। এরপরে 7 নম্বর, বিবরণমূলক লেখার 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিবরণমূলক লেখা সাবলীল, স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়। বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্জল হতে হয়। এরপর আমরা এখন দেখবো দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। 2 ধরনের রচনামূলক প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে। একটা হচ্ছে দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন মানে সেগুলোর কোনো উদ্দীপক থাকবে না। এবং আরেক ধরনের রচনামূলক প্রশ্ন আসবে যেগুলোর হচ্ছে উদ্দীপক থাকবে। যেগুলোর উদ্দীপক থাকবে সেগুলোকে বলা হয় দৃশ্যপট নির্ভর। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বিবরণমূলক লেখা কাকে বলা হয়? কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা দেওয়া হয় যে ধরনের রচনায় তাকে বিবরণমূলক লেখা বলা হয়। একে বর্ণনামূলক বা বিবৃতিমূলক লেখাও বলা হয়। বিবরণমূলক লেখার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সবাইকে সেই বিষয়টি সম্পর্কে অবহিত করানো এবং সুস্পষ্ট ধারণা দেওয়া। এ ধরনের লেখায় তথ্য উপাত্তের চেয়ে সাবলীল বর্ণনা বেশি থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিবরণ লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো লেখো। মানে কোন কোন বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো বিবরণমূলক লেখায় সাধারণত কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন 1 নম্বর, প্রথমে লেখার বিষয় নির্বাচন বা নির্ধারণ করতে হয়। 2 নম্বর, নির্বাচিত বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। 3 নম্বর, লেখা শুরুর আগে ভালো করে বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ করা হয়। নির্বাচিত বিষয়টির কোন কোন দিক নিয়ে লেখা যায় সেগুলো ভাবতে হয় এবং লেখার সময় কি, কেন, কিভাবে ইত্যাদি প্রশ্ন করে এর জবাব খুঁজতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিবরণমূলক লেখার লক্ষণীয় বিষয়গুলো। 3 নম্বর প্রশ্ন, আমাদের গ্রাম শিরোনামে একটি বিবরণমূলক লেখা লেখো। তোমাদের গ্রাম সম্পর্কে লিখবো। আমাদের গ্রাম, দেখছো আমাদের গ্রামের নাম আমঝুপি। তোমাদের গ্রামের নাম দিবা। এই গ্রামটি মেহেরপুর জেলার অবস্থিত। এই গ্রামে একটি স্কুল, একটি মাদ্রাসা এবং একটি হাসপাতাল আছে। গ্রামটির কোল ঘেঁষে কাজলা নদী বয়ে গেছে। এই নদীর ধারে বিস্তৃত সবুজের মাঝে গ্রামটি অপরূপ সাজে সজ্জিত। আম, জাম, কাঁঠাল, লেচু, নারকেল গাছের ছায়া ঘেরা এই গ্রামের মাঠে প্রান্তরে ও সবুজের ছায়ায় আমাদের গ্রাম প্রাণ জুড়িয়ে যায়। গ্রামের যে কৃষকরা আপন আনন্দে ফসল ফলায়। এখন আমি বাবার চাকরির কারণে মা বাবার সাথে ঢাকায় থাকি। এই গ্রামের শ্যামলিমায় আমার শৈশব কেটেছে। এই গ্রামের স্কুলেই আমার শিক্ষা জীবনের সূচনা হয়েছে। এই গ্রামে শুধু তাই নয়, বহু বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। এই গ্রামেই ইতিহাসের অন্যতম নিদর্শন নীলকুঠির অবস্থান। এ কারণে এই গ্রামে অনেক পর্যটক আসেন। আমি আমার এই প্রিয় গ্রামটিকে খুবই ভালোবাসি। তাই সময় পেলেই আমি ছুটে যাই আমার এই প্রিয় গ্রাম মানে আমঝুপিতে। এখানে আমার
দাদা দাদি সহ অনেক আত্মীয় পরিজন রয়েছে। এখন আমরা একটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দেখব। নিচের অংশটুকু পড়ো এবং প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। নির্ধারিত কোনো বিষয়ের উপর বিভিন্ন ধরনের লেখা প্রস্তুত করা যায়। এর মধ্যে একটি ধরন হলো বিবরণমূলক লেখা। যে কোনো বিষয়ের উপরেই বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায়। বিবরণমূলক লেখা সাধারণত কয়েকটি অনুচ্ছেদে তুলে ধরা হয়। এছাড়া আরো নানা বৈশিষ্ট্য আছে বিবরণমূলক লেখার। কোনো একটা লেখাকে বিবরণমূলক লেখা হতে হলে এসব বৈশিষ্ট্য লেখার মধ্যে অক্ষুণ্ণ রাখতে হবে। যেমন ক নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে, মানে প্রথম প্রশ্ন আছে আর কি, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে বিবরণমূলক লেখা হতে হলে এসব বৈশিষ্ট্য লেখার মধ্যে অক্ষুণ্ণ রাখতে হয়। এখানে কোন বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে তা লেখো। খ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে বিবরণমূলক লেখার কয়েকটা অনুচ্ছেদ থাকে, এই বৈশিষ্ট্য সহ অন্যান্য যে বৈশিষ্ট্য আছে সেগুলো বহাল রেখে একটা বিবরণমূলক লেখা প্রস্তুত করা হয়। এখন প্রথম প্রশ্ন যেটা, সেটা উত্তর। অনুচ্ছেদে বলা হয়েছে বিবরণমূলক লেখা হতে হলে এসব বৈশিষ্ট্য লেখার মধ্যে অক্ষুণ্ণ রাখতে হবে কিছু বৈশিষ্ট্যের ভিতরে। এখানে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে তার নিচে আলোচনা করো। যেমন ক নাম্বার বিবরণমূলক লেখা সাবলীল, স্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হয়। বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্জল হতে হয়। এ ধরনের লেখায় কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা থাকে। এ ধরনের লেখায় ঘটনা বিশ্লেষণের চেয়ে বা লেখার অন্তর্গত অর্থের চেয়ে স্পষ্ট বক্তব্য বা বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ। এ ধরনের লেখায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এবং তার নিবিড় পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়। খ নম্বর উদ্দীপকে বলা আছে বিবরণমূলক লেখায় কয়েকটা অনুচ্ছেদ আছে। এই বৈশিষ্ট্য সহ অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বহাল রেখে একটা বিবরণমূলক লেখা প্রস্তুত করা হলো। যেমন আমার শখ বই পড়া। তোমরা চাইলে গ্রাম সম্পর্ক লিখতে পারো। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি পছন্দ করি বই পড়তে এবং ভ্রমণ করতে, কিন্তু ভ্রমণ এখনো আমার ইচ্ছাধীন নয়, তাই বই পড়া আমার প্রধান শখ হিসেবে মনে করি। এটি আমার ইচ্ছাধীন একটি কাজ, মানে আমি ইচ্ছা অনুসারে পড়তে পারি। সব অবসর সময়ে বই পড়লে আমার বাবা মা বরং খুশিই হন। খুব ছেলেবেলা থেকে আমি বই পড়তে পছন্দ করি। আমার যতদূর মনে পড়ে শৈশবে আমি রাতে আমার মা বাবা পালাক্রমে আমাকে গল্প শোনাতো আর কি, পড়ে শোনাতো। তো তাদের সান্নিধ্যে আমি খুব অল্প বয়সেই বই পড়তে শিখি। শুধু গল্প নয়, বিভিন্ন রকম সুর, ছন্দ, সহযোগে অনেক ছড়া এবং কবিতা আবৃত্তি পড়তাম সবাই মিলে। কবি সুকুমার রায়ের ছড়াগুলো তখন থেকে এখন পর্যন্ত আমাকে আনন্দ দেয়। শৈশবের সেই বই পড়ার আনন্দময় স্মৃতি আমার মনন ও মস্তিষ্কে এখনো ভাস্বর। সেই আনন্দময় বই পড়া আমাকে এখনো উদ্বুদ্ধ করে। আমরা অবসর এখনো কোনো একটা বই তিনজন মিলে পালাক্রমে পড়ি। মা বাবার সাথে আমার চমৎকার সময় কেটে যায়। আমি যখন একা থাকি, কোনো ছুটি থাকে বা পরীক্ষা শেষ হয়, তখন আমি পাঠ্য বই বহির্ভূত বই পড়ি। হ্যাঁ, বই আমাকে এক বিশেষ আনন্দ লক্ষ্যে নিয়ে যায়, আনন্দের জায়গা নিয়ে যায়। হ্যাঁ, যেখানে বাস্তবে আমি পৌঁছাতে পারবো না। সায়েন্স ফিকশন বা কিশোর থ্রিলার পড়ে আমি আমার কল্পলোকে চলে যাই। আমি মনের কল্পনায় বাংলাদেশে থেকে চন্দ্র অভিযানে যাই, মহাকাশের দুর্গেয় রহস্য ভেদ করি। ভ্রমণ কাহিনীগুলো আমি গোপ্রাসে গিলি বলা চলে। লেখকের সাথে সাথে আমি সেই দেশ ভ্রমণ করি, সেই দেশের সংস্কৃতি, মানুষ, প্রকৃতি সম্পর্কে অবগত হই। আমার অনুসন্ধিৎসু মনের পিপাসা মেটায়, জিজ্ঞাসার নিবৃত্তি ঘটায় বই। তাই বই পড়তে আমি এত ভালোবাসি। তো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। এই পরিচ্ছেদটি পরবর্তী ক্লাসে আমার পরের পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।